তাহলে কি এইবার পুরো টার্ম পূরণ করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তার আগেই কি তাকে ক্ষমতা ছাড়তে হবে? বলছে যদি রিপাবলিকানরা হেরে যায় এই মিড টার্ম ইলেকশনে তাহলে কিন্তু গল্প আছে। কে বলছে? আমি বলছি না, শুধু নর্থ জার্সি বলছে না, এই কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। তার যে ওই ট্যারিফ যুদ্ধ, যে সময় তিনি ট্যারিফ যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারপর থেকেই তার বিরুদ্ধে এই ইমপিচমেন্টের প্রস্তাব আসতে থাকে। আর আজকে সেটা বড়সড় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদি আমরা এই মিড টার্ম জিততে না পারি তাহলে আমাকে যেতে হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন। বলছে আই মিন দে উইল ফাইন্ড এ রিজন টু ইমপিচ মি, আই উইল গেট ইমপিচড। যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবল কারণ রয়েছে আমাকে ইমপিচ করার মতন, এবং আমি ইমপিচ হয়েও যেতে পারি। বলছে একাধিক মামলার আপিল প্রক্রিয়াও এখনো চলমান। এত কিছুর মধ্যে এত কিছু রয়েছে তার বিরুদ্ধে, বুঝতে পারছেন? তারপরও তিনি বড় বড় কথা বলতে থামেন না। নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার কথা মেনে চলছেন না। কেন চলতে যাবেন ভাই আপনার কথা মেনে? নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, ভারতের মানুষের কথা মেনে তিনি চলবেন। আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, তাই আপনার কথা চলবে না। যারা তার পক্ষে নয় তাদেরকে ভয় দেখাতে নেমেছে, এবং বলছে এরা নাকি অন্য দেশের অভিবাসী, এরা এখানকার নয় বলে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকেরই, যারা মার্কিনই, তাদেরকেও বলছে তোমরা এই দেশের মানুষ নয়। মোট 55টি স্টেটের প্রায় 300টি স্থানে এই বিক্ষোভ চলছে। তার নীতির জন্যই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের মতনই ছবি দেখা যাচ্ছে, আর সেটাকে অস্বীকার করতে পারবেন না। আর যদি রিপাবলিকানরাও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাবে যদি সায় দিয়ে দেয়, তখন কোথায় যাবেন ডোনাল্ড ট্রাম্প? প্রথম টার্মে দুবার ইমপিচমেন্টের মুখোমুখি হলেও ভাগ্যক্রমে তাকে একবারও ক্ষমতা হারাতে হয়নি। কিন্তু এবার আবারও তাকে আরও একবার ইমপিচমেন্টের মুখোমুখি হতে হবে, কারণ এই প্রস্তাব ইতিমধ্যেই বিভিন্ন তরফ থেকে আসছে। এই নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে মার্কিন কংগ্রেসে। তাহলে কি এইবার পুরো টার্ম পূরণ করতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তার আগেই কি তাকে ক্ষমতা ছাড়তে হবে? কেন বলছি? তার কারণ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তার যে একতরফা দাদাগিরি, বিশ্বজুড়ে দাদাগিরি। প্রথমে ট্যারিফ, সবার এক ধর দিয়ে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলো। তারপর শান্তির নামে, মানে শান্তি ফেরানোর নামে তিনি যে অশান্তি সৃষ্টি করছেন বিভিন্ন দেশে গিয়ে, সেগুলো কিন্তু কেউ ভালো চোখে দেখছে না। শুধু ডেমোক্রেটরা নয়, অনেক রিপাবলিকানরাও ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ বরদাস্ত করতে পারছে না। আর সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আমেরিকাতেও, আপনাদের তো দেখিয়েছি, বারবার বলি, ইরানে বিশাল বিক্ষোভ হচ্ছে খামেনির বিরুদ্ধে, তাই না? এই একই ছবি আমেরিকাতেও দেখা যাচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হচ্ছে এই মুহূর্তে, নেশন ওয়াইড সেই বিক্ষোভ বিভিন্ন জায়গায়। কেন? তার অন্যতম কারণ একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। মানে বুঝতে পারছেন, বস্তায় পচে যাওয়া একটা আইন তুলে নিয়ে এসে সাধারণ মানুষকে হেনস্থা, শুধু হেনস্থা, ডিরেক্ট গুলি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আর এই ছবি উঠে আসছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর যে কারণে আমি বলছি, এরপর আর কেউ চুপ করে বসে থাকবে না। দেখতে থাকুন 2027 সাল মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে ডোনাল্ড ট্রাম্প দেখতে পারে কিনা 2027 বছরটা, নাকি তার আগেই কিছু একটা হয়ে যায়। কেন বলছি? তার কারণ এই বছরেই রয়েছে মিড টার্ম ইলেকশন। আর সেই ইলেকশনে ডেমোক্রেটরা চাইবে যে সংসদে, পার্লামেন্টে তাদের সংখ্যা বাড়বেও, সেই ইঙ্গিতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? তাই একটা শঙ্কা থেকে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো ক্ষমতা হারাতে পারে। আমি বলছি না, শুধু ডেমোক্রেটরাও বলছে না, ডোনাল্ড ট্রাম্প নিজেও এই আশঙ্কা প্রকাশ করেছেন। তাহলে চলুন, ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করবো না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, আজকের আমাদের হেডলাইন যে থার্ড ইমপিচমেন্ট এগেইনস্ট ট্রাম্প।
এবার কি সত্যি সত্যি ক্ষমতা হারাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প? সেটাই আজকের এই এপিসোডে খতিয়ে দেখব। দেখুন, বলছে NorthJersey.com করেছিল এই খবর 31শে জানুয়ারি। তারা লিখেছিল, ইজ ট্রাম্প গেট ইমপিচড, সি ট্রাম্পস অ্যাপ্রুভাল রেটিং পোলস অ্যান্ড হোয়াট হি সেড। ট্রাম্প নিজে কি বলছেন, আর ইমপিচমেন্টের প্রসঙ্গ আসছেই বা কেন? দেখুন, বলছে কলস ফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্ট আর রোলিং ইন অ্যামিড হিজ ওন ফিয়ার্স অফ গেটিং ইমপিচড ফর দ্য থার্ড টাইম ইফ রিপাবলিকানস লুজ দ্য মিড টার্মস। Here's what the president said about cancelling 2026 midterm elections and what his latest approval rating. So, বলছে যদি রিপাবলিকানরা হেরে যায় এই মিডটার্ম ইলেকশনে তাহলে কিন্তু গল্প আছে। কে বলছে? আমি বলছি না, শুধু নর্থ জার্সি বলছে না, এই কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। দেখুন, এই 31শে জানুয়ারি থেকেই কিন্তু ট্রাম্পের ইমপিচমেন্টের প্রস্তাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেই আলোচনায় বলছে, ডিউরিং এ ডিবেট ইভেন্ট দিস উইক রিপ্রেজেন্টেটিভ জাসমিন ক্রোকেট ডি টেক্সাসের তিনি সংসদ সদস্য বলছে, সেইড সি উড সাপোর্ট ইমপিচমেন্ট প্রসিডিং এগেনস্ট ট্রাম্প বিগিনিং উইথ হিজ ইউজ অফ ট্যারিফস। বলছে তার যে ওই ট্যারিফ যুদ্ধ, যে সময় তিনি ট্যারিফ যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারপর থেকেই তার বিরুদ্ধে এই ইমপিচমেন্টের প্রস্তাব আসতে থাকে। আর আজকে সেটা বড়সড় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আলোচনা শুরু হয়ে গিয়েছে। বলছে, আই থিঙ্ক দ্যাট দেয়ার ইজ মোর দ্যান এনাফ টু ইমপিচ ডোনাল্ড ট্রাম্প অ্যাকর্ডিং টু অফিসিয়াল। আলটিমেটলি আই থিঙ্ক উই শুড গো থ্রু দ্য ফর্মাল প্রসেস অ্যাবসলিউটলি। তিনি বলছেন, ডি টেক্সাসের জেসমিন ক্রোকেট, তিনি বলছেন যে আমি মনে করি এই মুহূর্তে উপযুক্ত সময় ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য, উপযুক্ত সময়। কারণ তিনি বলছে, আলটিমেটলি আই থিঙ্ক উই শুড গো থ্রু দ্য ফর্মাল প্রসেস। আর এই কারণেই কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আর বেশি দিন সময় নেই। দেখুন কবে কি হতে চলেছে। আর্লিয়ার দিস মান্থ, মানে এই বছরের শুরুতে, মানে এই মাসের শুরুতে, যাই বলবেন, বলছে দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ডিউরিং এ হাউস জিওপি রিট্রিট সেইড। তিনি হাউসের মধ্যেই বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন, বক্তব্যটা শুনুন। বলছে, ইউ গট টু উইন দ্য মিড টার্ম বিকজ ইফ উই ডোন্ট উইন দ্য মিড টার্মস ইটস জাস্ট গোয়িং টু বি। বলছে, মানে এই সমর্থকদের বলছে, রিপাবলিকান সমর্থকদের বলছে যে এই মিড টার্মের ইলেকশনটা আমাদের জিততেই হবে। যদি আমরা এই মিড টার্ম জিততে না পারি তাহলে আমাকে যেতে হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন। বলছে, আই মিন দে উইল ফাইন্ড এ রিজন টু ইমপিচ মি, আই উইল গেট ইমপিচড। যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবল কারণ রয়েছে আমাকে ইমপিচ করার মতন, এবং আমি ইমপিচ হয়েও যেতে পারি। বুঝতে পারছেন? ক্ষমতা হারাতে পারি। তাই তিনি পেপটক দিচ্ছেন রিপাবলিকানদের যে এই মিড টার্মের ইলেকশন আমাদের জিততেই হবে, যেন তেন প্রকারে। ওই ঝামেলা করো, 20-21 মতন যে ঝামেলা করেছিল সেই ঝামেলা করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু জিততে হবে ভাই, জিততে হবে। কিন্তু তিনি কি জিততে পারবেন এই মিড টার্ম? দেখুন, সেই প্রশ্নের উত্তর আমি খুঁজবো। তার আগে দেখুন, এখানে খুব পরিষ্কার করে বাংলায় আমি দিয়েছি আপনাদের জন্য। বলছে, তৃতীয়বার ইমপিচমেন্টের মুখে ট্রাম্প, তার কারণ 30শে জানুয়ারি 2026 থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় ইমপিচমেন্ট বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অভিযোগের মূল বিষয় হলো তথাকথিত গ্রিনল্যান্ড সংকট, পরিচালনায় ক্ষমতায় অপব্যবহার। তিনি যখন তখন হুমকি দিচ্ছেন গ্রিনল্যান্ড নিয়ে নেবো, যখন তখন হুমকি দিচ্ছেন ন্যাটো থেকে বেরিয়ে যাবো, মানে যা তা, বুঝতে পারছেন? নিজেকে কি না কি ভাবতে শুরু করে দিয়েছেন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে। ভাবছে গোটা বিশ্বের মালিক আমি যা বলো তাই হবে। এই দিন বেশি দিন চলবে না। দেখুন কি বলছে, বিচার বিভাগে অযাচিত ও রাজনৈতিক হস্তক্ষেপ। আরে তার বিরুদ্ধে রায় দিচ্ছে আদালত, বলছে আদালতের রায় আমি মানি না আদালতের রায়। কে ভাই তুই? হু আর ইউ? বলছে, দেখুন, ডেমোক্রেটদের পাশাপাশি কিছু রিপাবলিকান সদস্যের মধ্যেও তাই অসন্তোষ বাড়ছে। আমি শুরুতেই আপনাদের যেটা বললাম, শুধু ডেমোক্রেট নয়, রিপাবলিকান পার্টির অন্তর থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মতাদর্শ আসছে। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আওয়াজ কিন্তু বুলন্দ হচ্ছে। দেখুন কি বলছে, CNN ইউএস করেছে, জানুয়ারি 13, 2026 মিনেসোটা ইমিগ্রেশন অ্যান্ড নেশন ওয়াইড প্রোটেস্ট আপডেটস। কেন হচ্ছে আজকে এই নেশন ওয়াইড প্রোটেস্ট? তার কারণ হচ্ছে এই মিনেসোটা ইমিগ্রেশন। ট্রাম্পের যে অভিবাসন নীতি, সেটা কেউ সহ্য করতে পারছে না। আর তার মাঝখানে এই দুজনের মৃত্যু,
সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষজন ভুলছে না, সহজে ভুলেও যাবে না। কি বলছে? অ্যান্টি আইস প্রোটেস্ট, আইসকে কাজে লাগিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন তো আইসের বিরুদ্ধেও জোরালো দাবি উঠছে, বলছে এটাকে ভেঙে দিন, দরকার নেই আইস। কি বলছে? নেশন ওয়াইড ডেমনস্ট্রেশন টুক প্লেস টু প্রোটেস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এফোর্টস with organizers calling for a boycott of school work and shopping। এই যে শুরু হয়েছে নেশন ওয়াইড ডেমনস্ট্রেশনস, যেটা শুরু করেছিল আসলে আইস, এবার তার পাল্টা হচ্ছে অ্যান্টি আইস প্রোটেস্ট, যেখানে স্কুল কলেজ বন্ধ, কেউ মানুষ কাজে কমে যাচ্ছে না, শপিং মল বন্ধ রেখে প্রতিবাদ চলছে চরমে, বুঝতে পারছেন? শাটডাউন হয়ে গেছিল না, এবার সত্যি সত্যি সাধারণ মানুষ এসে শাটডাউন করে দিচ্ছে। কি করবেন ডোনাল্ড ট্রাম্প? বলছে জার্নালিস্ট অ্যারেস্ট, মানে কোথায় যাবেন তিনি? একটা জায়গায় গিয়ে তো শেষ করতে হবে, তার শেষ আর হচ্ছে না। তাই এই কারণে তার বিরুদ্ধে এবার শেষ করার একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। বলছে সাংবাদিকদের যে গ্রেপ্তার, বলছে ফর্মার সিএনএন অ্যাঙ্কার ডন লেমন সেজ, যাকে গ্রেপ্তার করা হয়েছে, হি উইল নট স্টপ নাও আফটার হিজ অ্যারেস্ট ইন কানেকশন টু Minnesota church protest earlier this month. Independent journalist Georgia Fort, who was filming the protest, was also arrested. Both have since been released. কি করছিল তারা? একজন বিক্ষোভে সামিল হয়েছিল। আরে সাংবাদিক বলে কি বিক্ষোভ দেখাতে পারে না? আপনি অন্যায় করবেন, তার বিরুদ্ধে আমি ন্যায় আওয়াজ তুলতে পারবো না, তুলেছিল বলে গ্রেপ্তার। আরেকজন জর্জিয়া ফোর্ট, তার কি দোষ ছিল? সে শুধু বিক্ষোভের ছবি তুলছিল, সাংবাদিকদের যেটা কাজ, খালি ছবি তুলছিল, বিক্ষোভ হচ্ছিল সেই বিক্ষোভের ছবি তুলছিল, যেটা মিনেসোটা চার্চে হচ্ছিল। সেই ছবি কেন তিনি তুলেছেন? কেন তুলবে ছবি? চলো গ্রেপ্তার করো, বুঝতে পারছেন? মানে যা নয় তাই তিনি শুরু করেছেন। বলছে কি এবার, ইন মিনিয়াপলিস এ ম্যাসিভ ক্রাউড অফ প্রোটেস্টার্স ওয়াজ সিন মার্চিং ডাউনটাউন, চ্যান্টিং অ্যান্ড হোল্ডিং আপ সাইন রিডিং আইস আউট। তাদের একটাই স্লোগান, আইস আউট, বুঝতে পারছেন? রক লেজেন্ড ব্রুস স্প্রিংস্টিন অ্যান্ড guitarist or singer Tom Morello performed at the concert, befriending the families of Rene Good and Alex Petty, who were both fatally shot by federal agents this month. বলছে এই মুহূর্তে যে চরম বিক্ষোভ ধারণ করেছে আইসের বিরুদ্ধে, যে যাদের হাতে রেনে গোড ইনি, অ্যালেক্স পেট্রি ইনি গুলিবিদ্ধ হয়ে পরে মৃত্যু পর্যন্ত হয়, বুঝতে পারছেন? বলছে তাদের হয়ে এবার পথে নেমেছেন কিংবা কনসার্টে গান গাইছেন ব্রুস স্প্রিংস্টিনের মতন গায়করা, টম মোরেলোর মতন গিটারিস্টরা, তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। কোথায় যাবেন ডোনাল্ড ট্রাম্প? কোথায় যাবেন? দেখুন কি বলছে, প্রেট্টি শুটিং, দ্য জাস্টিস ডিপার্টমেন্ট হ্যাজ ওপেন্ড এ সিভিল রাইটস ইনভেস্টিগেশনস ইনটু দ্য প্রেট্টি শুটিংস, দ্য প্রুফ উইল এক্সামাইন ওয়েদার দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অফিসার্স ভায়োলেটেড দ্য ল ইন শুটিং প্রিটি। একজন সাধারণ মানুষ, তিনি একজন চিকিৎসা কর্মী, বুঝতে পারছেন? তাকে যে কোনো উপায়ে একটা গুলি করে দেওয়া হলো, কেন? সে প্রতিবাদে সামিল হয়েছিল বলে, এই ট্রাম্পের এই যে যা চলছে এই সব নীতিপিতির বিরুদ্ধে, বুঝতে পারছেন? দেখুন শুধু এখানেই থেমে নয়, অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগের অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এই স্লাইডটাতে আমি দেখাবো যে ট্রাম্প কোন কোন অভিযোগে অভিযুক্ত। দেখুন প্রথমেই হচ্ছে অভিবাসন দমন, যেটা শুরু থেকেই আপনাদের দেখাচ্ছি। বলছে 1798 সালের অ্যালিয়ান এনিমি অ্যাক্ট, ওই যে বললাম শুরুতেই বললাম, বস্তা পচা আইন তুলে ধরে নিয়ে এসে সেইটাকে এখন প্রয়োগ করা হচ্ছে, যেটা অর্ধেক মানুষ ভুলে গেছিল যে আইনের কথা, সেটাকে এখন প্রয়োগ করা হচ্ছে, যা আধুনিক গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, একদম বিপরীত ধর্মী, যায় না। এখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু এই আইন যায় না, তবুও ডোনাল্ড ট্রাম্প সেই আইন ব্যবহার করবে। আপনি কে বলার মশাই? ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের দাদা, তাই দাদাগিরি করবে, কিচ্ছু করার নেই। বলছে বিভিন্ন স্টেট সরকারের আপত্তি উপেক্ষা করে ন্যাশনাল গার্ড মোতায়েন করা, এটাও তার হচ্ছে একটা তার একতরফা ডিসিশন, এখন একতন্ত্রের আরও একটা রূপ তার। বলছে কি এসব সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক ফেডারেল ও স্টেট কোর্টে তার বিরুদ্ধে এই মামলা চলছে, একাধিক মামলা চলছে, বুঝতে পারছেন? তিনি কাউকেই মানছেন না, না কোনো স্টেট গভর্নমেন্টকে মানছেন, না কোনো গণতন্ত্রকে মানছেন, বুঝতে পারছেন? কাউকে মানছেন না, আদালতকেও মানছেন না। কি বলছে দেখুন, বিচার বিভাগ ও গণমাধ্যমের ওপর আক্রমণ, সাংবাদিক গ্রেপ্তার, হয়রানির অভিযোগ, ডন লেমন সহ একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ,
এবার বিচারকদের প্রকাশ্যে আক্রমণ, আদালতের রায় ও বিচারকদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অভিযোগ, এসব কারণে বিচারের অবমাননা, কন্টেম্পট অফ কোর্ট ইস্যু নতুন করে সামনে এসেছে। আরে বিচারপতি, বিচারক আপনার বিরুদ্ধে একটা রায় দিচ্ছে, আপনার বিরুদ্ধে একটা আদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, সেটা তো মানছেন না, বড় কথা নয়, মানছে না। উল্টে সেই বিচারকের বিরুদ্ধে তিনি আবার মন্তব্য করছেন, না না না, ও তো ওই, ও তো সেই। বুঝতে পারছেন? এপস্টাইন ফাইলেও কিন্তু ট্রাম্পের নাম আসাতে একটা বড় সড়ো কিন্তু রিপাবলিকানদের প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন। রিপাবলিকানদেরই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন? ওই এপস্টাইন ফাইলে অনেক জায়গায় নাম কালো করে মুছে দিয়েছে, কালো করে দিয়েছে। কিন্তু যারা তথ্য প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করে, এইসব লাইনে তারা অভিজ্ঞ, তারা ঠিক বার করে নিয়েছে ওইখানে কি লেখা আছে, ডোনাল্ড ট্রাম্প লেখা আছে। বলছে কি দেখুন, পুরনো মামলার চাপ এখনও বহাল রয়েছে, তার বিরুদ্ধে হাসমানির একটা অভিযোগ এখনও চলছে, নিষ্পত্তি হয়নি। 2020 সালে যে নির্বাচন ঘিরে যে লণ্ডভণ্ড তৈরি করেছিল, একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন তিনি হেরে যাবেন, এবং হেরে যাওয়ার পরে আরও বেশি করে বিক্ষোভ তিনি দেখিয়েছিলেন। ওই রিপাবলিকানদের যারা গোমুখ্য, অর্ধশিক্ষায় শিক্ষিত, তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছিলেন, তারা মাঠে নেমে গেছিল, একদম বিশৃঙ্খলা চূড়ান্ত করে দিয়েছিল। আপনারা সেই ছবি দেখেছেন। বলছে নির্বাচনী হস্তক্ষেপ ও ষড়যন্ত্র সংক্রান্ত মামলা, আর সেটার মাস্টারমাইন্ড কে ছিল? এই ডোনাল্ড ট্রাম্প। বলছে একাধিক মামলার আপিল প্রক্রিয়াও এখনও চলমান। এই এত কিছুর মধ্যে এত কিছু রয়েছে তার বিরুদ্ধে, বুঝতে পারছেন? তারপরও তিনি বড় বড় কথা বলতে থামেন না, তাও বড় বড় কথা বলতে থামছেন না। একবার বলছে নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমার কথা মেনে চলছেন না। কেন চলতে যাবেন ভাই আপনার কথা মেনে? নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, ভারতের মানুষের কথা মেনে তিনি চলবেন। আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, তাই আপনার কথা চলবে না, চলবে না ভারতে আপনার কথা। আপনি ওই 1000 বছরের কাশ্মীর যে সমস্যা আপনার কাছে, 1000 বছরের কাশ্মীর সমস্যা, সেটা সমাধান করুন, ঘরে বসে আঁকিবুকি করুন, ভারতকে জ্ঞান দিতে আসবেন না। শুধু এটুকুই রিকোয়েস্ট ডোনাল্ড ট্রাম্পকে। কি বলছে দেখুন, আল জাজিরা করেছে, ইউএস প্রোটেস্টার্স হোল্ড নেশন ওয়াইড স্ট্রাইক এগেনস্ট ট্রাম্পস ইমিগ্রেশন পলিসিস। এই যে লিখছে আইস আউট নাও, এক্ষুনি চলে যাও। যুক্তরাষ্ট্র জুড়ে ন্যাশনাল শাটডাউন আন্দোলন, জাতীয় ধর্মঘটের ডাক। বলছে আন্দোলনের মূল স্লোগানই হলো নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং। কিচ্ছু হবে না, না স্কুলে যাওয়া হবে, না কাজে যাব, না শপিং করব। কি করে চলে মার্কেট দেখব, চালাক। লক্ষ্য কি? সরকারকে কার্যত অচল করে দেওয়া এবং চাপ সৃষ্টি করা। আসলে তো টার্গেট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরে গেলেই সরকারটা বেঁচে যায়, তিনি সরবেন না, তিনি বসে আছেন, গদি ছাড়বেন না, কি এবার ছাড়তে হবে। বলছে গণবিতরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ, ট্রাম্পের মাস ডেপোর্টেশন অভিযানের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন। অভিবাসী সম্প্রদায়ের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও চিকিৎসক সংগঠনেরও রাস্তায় নেমেছে। আজকে চিকিৎসক সংগঠনও রাস্তায় নামছে, আজকে যারা গান বাজনা করে তারাও রাস্তায় নামছে, আজকে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও রাস্তায় নামছে। পুলিশ প্রশাসনের অনেকেও এই বিক্ষোভে সামিল হচ্ছেন। কেন জানেন? তার একমাত্র কারণ এই ডোনাল্ড ট্রাম্প। বলছে দেখুন, আইস বিলুপ্তির দাবি, বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে হচ্ছে একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট। বুঝতে পারছেন? একদম পৃথক একটা সংস্থা আইস, যেটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প যারা তার পক্ষে নয় তাদেরকে ভয় দেখাতে নেমেছে। এবং বলছে এরা নাকি অন্য দেশের অভিবাসী, এরা এখানকার নয় বলে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকেরই, যারা মার্কিনই, তাদেরকেও বলছে তোমরা এই দেশের মানুষ নও। মানে যা নয় তাই শুরু করেছে, কাজে লাগাচ্ছে কাদের? এই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইস। যেই আইস বিলুপ্তি করার জন্য মানবাধিকার লঙ্ঘন এবং অতিরিক্ত বল প্রয়োগে জড়িত রয়েছে এই আইস, এবং সেই আইস বিলুপ্তির জন্য দাবি জোরালো হচ্ছে। এবার দেখুন বিক্ষোভের প্রধান কারণ কি। প্রথমেই আপনাদের দেখিয়েছি যে অভিবাসন নীতি একটা রয়েছে, গ্রিনল্যান্ড ইস্যু একটা রয়েছে, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি একটা রয়েছে, ট্যারিফ যুদ্ধ একটা রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। কিন্তু দেখুন সবচেয়ে বড় হয়ে যায় বিক্ষোভ কোন ঘটনার পর থেকে? প্রথমত ইমিগ্রেশন নিয়ে শুরু হয়েছিল, তারপর রেনে নিকোলো গুড, তাকে গুলিবিদ্ধ করে মারা হলো। সেই ছবি আপনারা দেখেছেন। 7ই জানুয়ারি সেই ঘটনা ঘটেছিল, যেখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, অথচ সেইখানে আইসের এজেন্টরা এসে একদম কাচের ভেতর দিয়ে বন্দুক প্রবেশ করিয়ে তাকে গুলি মারল। সেই প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হলো অ্যালেক্স পেট্রিকেও। এই ঘটনাগুলোর পর থেকে কিন্তু বিক্ষোভের আগুন আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কি বলছে? মিনিয়াপলিস হত্যাকাণ্ড, বিশেষ করে মিনিয়াপলিসে কিন্তু সবচেয়ে বেশি বিক্ষোভ হয় এবং সেখান থেকে এই বিক্ষোভ শুরু হয় এখন এই মুহূর্তে নেশনওয়াইড।
কি বলছে, মিনিয়াপলিসের ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স পেট্রি, আইসিইউ নার্স রেনি গুড নিহত হওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়ায়। নিহত দুজনেই মার্কিন নাগরিক হওয়ায় আরও ক্ষোভ তীব্র হয়। আপনি বলতেও পারবেন না ওরা ভিনদেশি ছিল, ওরা অভিবাসী ছিল, কারণ ওরা মার্কিনই ছিল। আপনি জেনে বুঝে সব দোষ কি ছিল, বিক্ষোভ দেখিয়েছিল, প্রতিবাদ করেছিল। এখানে তো রেনিগুডের যে অভিযোগ, সেই অভিযোগে কি বলা হয়েছে দেখুন। রেনিগুড ছিলেন 37 বছর বয়সী একজন কবি এবং 3 সন্তানের মা। ঘটনার কারণ, মার্কিন সরকারের অপারেশন মেট্রো সার্চ চলছিল, যাকেই পাচ্ছিল দাঁড় করিয়ে দিচ্ছিল, সার্চ চলছে, সার্চ যে তুমি কোথাকার মানুষ, এইসব চলছে। চলাকালীন আইসের এজেন্ট জোনাথন রস তাকে গুলি করেন। প্রশাসনের দাবি রেনি তার গাড়ি দিয়ে এজেন্টদের ওপর হামলা করার চেষ্টা করেছিলেন, যাকে তারা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, ডোমেস্টিক টেররিজম বলছেন, হিসেবে আখ্যা দিয়েছেন। আর দেশেরই মানুষ, তুমি ভুল কাজ করছো, তোমাকে ধরিয়ে দিচ্ছে। আরে পুলিশ বলে, আইস বলে কি সব কাজ করতে পারে? যে কোনো অন্যায় করতে পারে? একজন সাধারণ মানুষ এই অন্যায় ধরিয়ে দিতে পারে না? ধরিয়ে দিয়েছিল, জাস্ট শুধু বলেছিল দাদা আপনি যেটা করছেন ঠিক করছেন না, ঠিক করছেন না। তার দেমাগে লেগে গেছে। এই যে জোনাথন রস, যারা ভিডিওটা দেখেছেন তাদের বলার কিচ্ছু নেই, তার দেমাগে লেগে গেছে। তিনি হঠাৎ করে বন্দুক বার করে তাকে গুলি করে দিলেন। ভাবুন কত সহজ একজন মানুষকে মেরে ফেলা। এইসব তো চলছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিতর্ক বলছে, প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ অনুযায়ী রেনি যখন গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন, আপনারা দেখেছেন সে ভিডিও, ডান দিকে বেঁকিয়ে নেওয়ার চেষ্টা করছেন গাড়ি, তখন এজেন্ট তার উইন্ডশিল্ড দিয়ে গুলি করেন। মিনিয়াপলিসের মেয়র প্রশাসনের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ বলছে নাকি ওই রেনে গুড তাদের এজেন্টদের ওপর নাকি হামলা করেন, গাড়ি চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তেমনটা কিন্তু নয়। আপনারা দেখেছেন, যারা ভিডিওটা দেখেছেন তাদের কাছে পরিষ্কার যে কে কাকে মারার চেষ্টা করেছিল। এটা হয় 24শে জানুয়ারি। কি ছিল? অ্যালেক্স পেট্রি ছিলেন 37 বছর বয়সী একজন আইসিইউ নার্স, যিনি প্রবীণ সেনাদের সেবা করতেন। যারা ওল্ড এজ আর্মি জওয়ান, তাদের সেবার জন্য নিমজ্জিত ছিলেন ইনি। কিন্তু কি হলো? প্রতিদান কি পেলেন? বন্দুকের গুলি। কি বলছে ঘটনার কারণ কি? রেনি গুডের মৃত্যুর প্রতিবাদে চলা এক বিক্ষোভের সময় তিনি সেখানে লিগ্যাল অবজারভার বা আইনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সে সময় সীমান্ত রক্ষা বাহিনীর সিবিপি এজেন্টরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। সরকার বনাম বাস্তবতা, হোয়াইট হাউসের কর্মকর্তারা তাকে আততায়ী বা সন্ত্রাসী হিসেবে প্রচার করার চেষ্টা করেন এবং দাবি করেন যে তার কাছে অস্ত্র ছিল। তবে তদন্ত দেখা গেছে তার কাছে একটি লাইসেন্সকৃত বন্দুক থাকলেও সেটি খাপের ভেতরেই ছিল এবং তিনি কোনোভাবেই এজেন্টদের আক্রমণ করেননি। ভিডিওতেও দেখা যায় তিনি কেবল একজন নারীকে এজেন্টদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। যেটা ঘটেছিল আপনারা যারা ভিডিও দেখেছেন তারা জানেন। বুঝতে পারছেন? বিক্ষোভ চলছিল, তিনি অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন। হতে পারে তার যে লাইসেন্সকৃত যে তার কাছে বন্দুক, সেই বন্দুক তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ক্যারি করছিলেন, কিন্তু সেই বন্দুক তিনি বার করেননি। যখন ওই মহিলাকে যখন সিপিবির লোকেরা টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে, সেই সময়ও তিনি ওই বন্দুক বার করেননি, বরং তিনি নিজে হাতে হস্তক্ষেপ করে তাকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন। তার অপরাধ হচ্ছে সেটাই। সঙ্গে সঙ্গে গুলি, তারপরে মৃত্যু। আর এই গল্পর পর থেকে, এই ঘটনাগুলোর পর থেকে কিন্তু বিক্ষোভ আরও বেশি মাথাচাড়া দেয়। তারপরেই শুরু হয় নেশন ওয়াইড এই বিক্ষোভ। বলছে বিক্ষোভের প্রধান কেন্দ্র বিস্তার মিনিয়াপলিস। আপনাদের প্রথমেই বললাম আন্দোলনের কেন্দ্রবিন্দু। সবচেয়ে বড় ধারাবাহিক বিক্ষোভ হয় এখানে। ব্রুস স্প্রিংস্টনস সহ একাধিক শিল্পী ও সেলিব্রিটির সংহতি কনসার্ট হয়। এইখানেই হয়, মিনিয়াপলিসেই হয়। সেইখানে দাঁড়িয়েই ব্রুস তিনি ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হন গানের মাধ্যমে, শিল্পের মাধ্যমে। কি বলছে? পশ্চিম উপকূলে উত্তাল পরিস্থিতি। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, হাজার হাজার মানুষ এখন রাস্তায়। বহু ব্যবসা প্রতিষ্ঠান স্বেচ্ছায় বন্ধ, দোকানপাট বন্ধ, শপিং মল বন্ধ। বুঝতে পারছেন? একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। বলছে দেশ জুড়ে ব্যাপক বিস্তার কোথায় কোথায় চলছে। নিউ ইয়র্ক, শিকাগো, ফিনিক্স, সান্টাফে, মোট 55টি স্টেটের প্রায় 300টি স্থানে এই বিক্ষোভ চলছে। বুঝতে পারছেন? এখানেও অনেকে, এই যে বললাম 2 জন তো অলরেডি প্রাণ হারিয়েছে। শুধু ইরান করে চাল্লায় ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার নীতির জন্যই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের মতনই ছবি দেখা যাচ্ছে, আর সেটাকে অস্বীকার করতে পারবেন না। বুঝতে পারছেন? আর এই সমস্ত কারণেই কিন্তু এবার মার্কিন কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আসছে।
বিতর্ক শুরু হয়েছে, দেখা যাক, নভেম্বর অবধি আপনাদের ওয়েট করতে হবে, মিড টার্ম ইলেকশনটা যাক, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ডেমোক্রেটরা যদি একটু সংখ্যা বাড়ে তখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হয়। আর যদি রিপাবলিকানরাও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাবে যদি সায় দিয়ে দেয় তখন কোথায় যাবেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও কিন্তু দেখার বিষয়। এই এপিসোডটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে লিখে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। এবং আজকের মতন এই পর্যন্ত, ততক্ষণ দেখতে থাকুন রণক্ষেত্রের অন্যান্য এপিসোডগুলি। জয় হিন্দ, বন্দে মাতরম।